গল্পে মহাকাল। গল্পে মহাকালের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূত। গল্পের সূত্রধার আমি দীপ্ত কর্মকার ও অন্যান্য চরিত্রে আছে কেয়া চৌধুরী জুই। আমাদের এই গল্পের স্পন্সর হিসেবে আছেন ফিউচার টেক্স গার্মেন্টস লিমিটেড। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি পরামানিকের বাগান। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই কেউ যায় না। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুততলার স্কুল। আমাদের স্কুলে দুজন মাস্টার, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই একটা হাড়ির দোকান আছে তাই তার নাম হাড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইয়েরা সব ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিনের মানে হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমনটিই হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মংলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরে এসেও দেখি এখনো হাড়ি বেচা কেনা মাস্টার নাক ডাকছে। নারায়ণ বলল, ওরে চুপ, একদম চুপ, চেঁচাস না। চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিল। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা, তাই না? আরে তলায় কত পড়ে থাকে এ সময়। আচ্ছা চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝকঝক করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুরিপথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ে পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে, খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেল। বাদাম তো মিললই না। যাই বা পাওয়া গেল, ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খস খস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা তখন হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতেরা চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও তো হতে পারত, কালো হতে পারত, নিবারণ হতেই বা আপত্তি কি ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের টিপ টিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে
আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিকই তো, বড় বাঘদিনী। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায় অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকত। কেউ ছিল না তার। পাল মশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এ পর্যন্তই আমি জানি। এতদিন তাকে আর দেখা যায়নি। মাস 2 আগের কথা, একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাউরের ধারে বাঁশবনে। শেয়াল কুকুরে তাকে খেয়েছে অনেকটা। সেই রকম কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বলল, জ্বরের ঘরে বাউরে জল তুলতে গিয়ে বড় গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছালাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বলল, এই এই কি হয়েছে রে, অমন করছিস কেন? ভূত। কোথায় রে? সে কি কথা? আরে ধুর! বড় বাঘদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে, তা কখনো হয় নাকি? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বড় বাঘদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন। তোর যত মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাইকলু বলল, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও। ওর সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচাকেনা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাঁড়ি বেচাকেনা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিল। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আপনার ঘুম ভাঙলো? এমন করে আমরাও বলতে পারতাম, কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাত ছাড়লেন, এই রত্না। অর্থাৎ আমি এগিয়ে গেল। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে 12 বাঘদিনী, ওদিকে হাঁড়ি বেচাকেনা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। এই সর্বপরামানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাঁড়ি বেচাকেনা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক চট করে ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত তো তারাই যারা ভূত। বুঝলাম বাদর, কোথায় ভূত, কি রকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমার সমর্থন করল। আমায় কি রকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বলল সে কথা। হাঁড়ি বেচাকেনা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিল। বললেন,
কে? ও কি বলে শুনুন, রত্না নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরামানিকের বাগানে। সর্বপরামানিক? ওটা আবার কে? আরে ওই যে শ্রীশ পরামানিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোরা ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জল পড়া, তেল পড়া সব কিছুতেই বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি তো? হাড়ি বেচা কেনা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে? তাতে কি? তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব ইয়ে। আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করল। রাখাল মাস্টার বলেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কিনা? ওরা হলো অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। চলুন না দাদা, দেখে আসি কিরকম একটা কাণ্ড, দেখতে দোষ কি? আমরা সকলে তো এই চাই, এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে। সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমার পেছনে। সেই নিবিড় ঝোঁকটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। এত বৎসর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলাম তা অবিকল এই, আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভারে আধ ভারটাক জল, একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে, পাশে কতকটা টাটকা, কতক কিছুদিন আগে খাওয়া একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে শুকনো, ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে, খানিকটা আগে মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এই প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বলল, আরে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। কেউ বলল, আরে বাবু, ভূতে পেয়েছিল তো। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারে, শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জল দেয়নি তার মুখে। কেই বা দেবে এই জঙ্গলে? জানতই বা কে? বড় বাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। আপনারা শুনছিলেন গল্পে মহাকালের নিবেদনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূত। গল্প পাঠে ছিলাম আমি দীপ্ত কর্মকার ও কেয়া চৌধুরী চুই। Ooh.
গল্পে মহাকাল।